সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে এসি টিভিতে আমাদের ঈদ উপলক্ষে 7 দিন ব্যাপী আয়োজনের আজ সর্বশেষ দিনে। আমি শান্তা জাহান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টসের আজকের এপিসোডে। প্রতিদিনের আয়োজনে আমরা হাজির হয়ে গেছি আপনাদের জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের তারকাদেরকে সাথে নিয়ে, যাদের সাথে পুরো ঈদের আয়োজনে আমরা আড্ডায় মেতে উঠেছিলাম। অনেক কথা হয়েছে। আজ আমার সাথে রয়েছে আমাদের একজন সঙ্গীত জগতের তারকা, যার সাথে এই ঈদের আয়োজনে আড্ডায় মেতে উঠব। চলুন পরিচিত হয়ে নেই। আমার সাথে রয়েছেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেক অনেক শুভেচ্ছা সাবা, কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক, অনেক ভালো আছি। তোমাকে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ইউ লুক সো প্রিটি অ্যান্ড তোমার ড্রেস অ্যান্ড এভরিথিং সবকিছু দেখে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে তুমি খুব চমৎকারভাবে ক্যারি করছো, যেটা আমি আসলে সবসময় পারি না। তারপরেও তোমাদের কিন্তু সবসময় ঈদ হোক বা যে কোনো ফেস্টিভ হোক, সবকিছুতে কিন্তু তোমাদেরকে একদম টিপটপ, মানে পা থেকে মাথা পর্যন্ত আমাদের কিন্তু দেখতে ভালোই লাগে। ঈদের দিন স্পেশালি কিভাবে তোমার কাটানো হয়? ঈদের দিনটা বিশেষ করে ঈদুল আজহা যদি বলি, তাহলে এই যে গরুর মাংস কিংবা খাসির মাংস যেটাই আমরা কুরবানি করে থাকি, স্পেশালি আগে মাংস কাটাকাটির একটা পর্যায়ে থাকে, যেটা আমি খুবই এনজয় করি করতে। আম্মুর সাথে, হ্যাঁ, আম্মুর সাথে বসে যাই একদম কোমর বেঁধে, যেটাকে বলে আর কি। তো মাংস কাটাকাটি শেষ করে তারপর সেটাকে আম্মু একরকম ভাবে রান্না করে, আমি আবার একটু চাই যে আমি একটু প্রেসারি বিফ রান্না করবো। আবার ওদিকে আমার ট্রেন্ডি খাবার, রাইট, আবার ওইদিকে হচ্ছে কিছু মাংস আমি এভাবে রেখে দিই, স্টেকের কিছু পোর্শন রেখে দিই, যাতে ওটাও আমি পরবর্তীতে সবাই মিলে আমরা স্টেক বানাই খেতে পারি। এরকম মানে বিভিন্ন রকমের যে একটা খাবারের কি বলবো, মানে কি বলে এটাকে, মানে এখনই আমার অনেক মানে ভালো লাগছে। কোনো সমস্যা নেই, বোঝাই যাচ্ছে যে সাবার বাসায় যদি আমরা হানা দিই তাহলে মোটামুটি 3-4 রকমের আইটেম আমরা পেয়ে যাব। ঈদের দিন তোমাদের বাসায় স্পেশাল কোন রান্নাটা হবেই, যেটা ট্র্যাডিশন, যে কোরবানি ঈদে আমরা সকালটা শুরু করি এই খাবারগুলো দিয়ে? ঈদের দিন সকালবেলা ইউজুয়ালি লাচ্ছা সেমাই, যেহেতু আমি বগুড়ার মেয়ে, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা অনেক অনেক ফেমাস। তো দেখা গেছে যে আমরা সেটা, আব্বু যখন নামাজ পড়ে আসে ঈদের সময় কুরবানি দিয়ে, তারপরে আমরা সবাই মিলে সেমাইটা বা লাচ্ছা সেমাইটা আমরা খেতে পছন্দ করি। আর এরপর একটা আছে যে চালের আটার রুটি, যেটা দিয়ে বিফ খেতে খুব পছন্দ করে সবাই আমার বাসায়। মানে দুপুরে যখন গরুটা তাজা তাজা রান্না করা হয় এবং তারপরে চালের আটা রুটি দিয়ে খেতে দেওয়া হয়, স্পেশালি আমি দেখেছি সন্ধ্যার দিকেও সবাই খেতে খুব পছন্দ করে, গরম গরম। এবং বাসায় যখন আত্মীয় আসে বা কোনো গেস্ট আসছে, তাকে কিন্তু চালের রুটি দিয়ে মানে গরুর মাংস দেওয়াটা একটা ট্র্যাডিশন আমাদের এখানে। আচ্ছা, মুড়ি দিয়ে বিফ খেতে তোমার ভালো লাগে? মুড়ি দিয়ে বিফ আমার বাসায় অনেকে খায়, কিন্তু আমি আসলে খুবই কম খাই। যখন দেখা গেছে যে হয়তো বা পোলাও টোলাও নাই, আম্মু বলে যে, আর বিফের একটা ব্যাপার হচ্ছে যে মানে সকাল দুপুর রাত চলতেই থাকে। কিন্তু আমরা অনেক ব্লগারকে দেখেছি, তারাও কিন্তু এটা নিয়ে অনেক মিমস বানিয়েছে যে সকাল দুপুর রাত কথা নিয়ে বিফ কিন্তু চলতেই থাকে। বিফ ভুনা, বিফ কালা ভুনা, বিফ মেজবানি, বিফ পেশওয়ারি, বিফ মশালা, ও মাই গড, কাবাব। হ্যাঁ, মানে কাবাবটা তো ঠিক আছে, বাট ওটা কিন্তু মানুষ দু একটা দিন একটু সময় নেয়, যেহেতু রান্নাগুলো চুলে বসিয়ে দিলে খুব চটজলদি হয়ে যায়। আর কোরবানির মাংসের কিন্তু একটা মজা আছে, সেটা হচ্ছে অন্যান্য মাংসের খেতে যেমন অনেক কষিয়ে টষিয়ে তারপরে সেটাকে টেস্টি করতে হয়, কোরবানির মাংস তুমি দেখবে মশলা টশলা ঠিকঠাক মতো দিয়ে চুলায় দিলে কিন্তু ওটা এমনিতেই হয়ে যায়, খুবই টেস্টি লাগে। রাইট। আর মায়েদের হাতে না একটা জাদু আছে, যখন সব মশলাগুলো দিয়ে তারা চুলায় বসায়, এমনি এমনি খুব মজার রান্না হয়ে যায়। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি, কোরবানি ঈদ মানে হচ্ছে খুশির সাথে কোরবানির একটা আমি বলবো মানে মহিমা তো থাকেই। কিন্তু কোরবানি ঈদের কেনাকাটা, এটা কি তোমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট? মানে কেনাকাটা করতে হয়? অবশ্য দেখে মনে হয়েছে তুমি নতুন ড্রেস পরে এসেছো। না, আমার কাছে মনে হয় কি যে কুরবানির তাৎপর্যটা যত বড় হচ্ছে তত বেশি বুঝতে পারার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে মনের পশুকে কুরবানি করা,
এটার যে তাৎপর্য সেটাই বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে। তো তখন আমার কাছে মনে হয় কি যে আমি কেনাকাটা তো অনেক করেছি, এবার না হয় মানে গরিব দুঃখী যারা আছে তাদের জন্য কিছু করা যায় কিনা, তাদের মধ্যে মাংস বন্টন করে দেওয়া, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা, এটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লাগে। আমি তো ছোট মেয়ে, তো আব্বু অলওয়েজ কি করতো, দুটো ড্রেস নিয়ে আসতো আমার জন্য। এই জন্য আমার বোনরা আবার খুব রাগ করতো যে আব্বু তোমাকে বেশি ভালোবাসে, অলওয়েজ দুটো ড্রেস দেয়। তো আমি আবার বলতাম এই জন্য তো আম্মু তোমাদেরকে দেয়। তো বলতো আম্মু তো তোমাকেও দেয়, তো তোমার তিনটা হয়েছে। তো আমার অলওয়েজ খুব জাঁকজমকপূর্ণ যে ড্রেসটা থাকতো ওটা হচ্ছে রোজার ঈদে পরতাম, পরে তো আবার ওটাকে সুন্দর করে রেখে দিতাম। বাট তিনটা ড্রেসের মধ্যে যে কোনো একটা ড্রেস আমি তুলে রাখতাম, ওটা কোরবানির জন্য, ওটা আমি কাউকেই দেখাবো না। মানে আমার কথা হচ্ছে আমার ড্রেসটা একদম নতুনই থাকা লাগবে। তো দুটো ড্রেস রোজার ঈদে পরতাম, একটা ড্রেস হচ্ছে কোরবানি ঈদের জন্য থাকতো। কোরবানি ঈদের দিন ওই নতুন ড্রেসটা পরতাম, তারপরে আবার থার্ড ডেতে আরেকটা ড্রেস পরতাম, মানে সেকেন্ড ডেতে আরেকটা ড্রেস পরতাম, এন্ড থার্ড ডেতে আরেকটা ড্রেস পরতাম। এইভাবে করে তিনটা ড্রেস আবার পরতাম। তো অনেকেই রয়েছে যে 2 মাস আগের ড্রেস হয়তো ভুলেই যেত। রাইট। তো অলওয়েজ ভাবতো ওয়াও, ও কোরবানি ঈদেও নতুন ড্রেস মানে এটা একটু এটাই কিন্তু হয়, ট্রিক্স ছিল, এটা ট্রিক্স, কিন্তু খুব মজার একটা সময় ছিল যে সেই সময়টাতে আমরা খুব অল্প পেয়েও এত বেশি এনজয় করতাম ওই মোমেন্ট গুলোকে। প্রত্যেকটা স্মৃতি এখনো এতটা জীবন্ত বলারও বাইরে। বাট এখন যারা জেনজি রয়েছে, যারা আলফা রয়েছে, আই থিঙ্ক তারা ওই আনন্দটা খুব একটা পায় না। না, আমাদের তো দুই সময়ে দেখা গেছে যে সেলামি আমরা দুই ঈদেই চিন্তা করতাম যে আর কোরবানি ঈদে কিন্তু আমাদেরকে কি বলতো যে কোরবানি ঈদে কেন দিব, যেটা আমি এখন ছোটদেরকে বলি। আমার কাছে কেউ চাইতে আসলে কুরবানি ঈদের সময়, এই তোকে না আমি মাংস খাওয়াইছি। আমি কিন্তু খারাপ, আমরা আসলে এভাবে ছোটদেরকে বঞ্চিত করা উচিত না, স্পেশালি যারা আমরা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, ঠিক আছে, তাদের উচিত ছোটদেরকে দেয়া, খুব বেশি না হলে ওদের মনটাকে ভালো করা। হ্যাঁ, সেটা আবার দেখা গেছে যে করতেই হয়, যখন বেশি জোরাজোরি করে তখন কিন্তু করতেই হয়। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সাবা খুব মিষ্টি একটা মেয়ে এবং গানটাও করে খুব মিষ্টি ভাবে। তোমার বেশ কিছু মিউজিক ভিডিওস আমি দেখেছি, বেশ কিছু গান আমি দেখেছি, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে খুবই টাচি। সো সাবা কি ছোটবেলা থেকে ইমোশনাল, দ্যাটস ওয়াই এত টাচি টাচি গান করে, নাকি বড় হয়ে খুব বেশি রোমান্টিক হয়ে গেছে যার কারণে এত টাচি গান করে? আমার কাছে মনে হয়েছে যে আমার ছোটবেলা থেকে, যেহেতু আমি 3 বছর যখন বয়স তখন থেকে যেহেতু আমার গান শেখা, তো প্রথমের দিকে মানুষ আসলে কি ধরনের গান, আমরা যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাবা মা সবসময় চায় যে নজরুল, রবীন্দ্র, ক্লাসিক্যাল বেস, তারপর হচ্ছে একটু মানে একটু কি বলে এটাকে, মানে একটু আর এমন সব আধুনিক গানগুলো যে গানগুলো আসলে থাকে, হ্যাঁ টাচি। এবং মজার ব্যাপার কি জানো, ভালোবাসার কথা হচ্ছে কিন্তু সরাসরি ভালোবাসি বলা হচ্ছে না, তাই না? সেই গানগুলো করতে করতে, প্র্যাকটিস করতে করতে এমন হয়ে গেছে যে যখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে আসি সেই টাইপেরই গান আমাকে দিয়ে করানো হয়েছে। বাট যখন আমি ছোটবেলা থেকে আমার আবার সেগুলো প্র্যাকটিস করার চাইতে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বাসায়, যেহেতু আমার ছোট মামাও থাকতেন, তো ছোট মামা খুবই রকিং গান শুনতেন, ব্যান্ডের অনেক অনেক ধরনের গান শুনতেন, তো সেগুলো আমার মনে মনে রয়ে গেছে। তো মাঝে মাঝে মামার সাথেও আমি খুব গলা ধরে গান করতাম। কিন্তু বড় হওয়ার পরে যখন আমি মানে প্রত্যেকটা গান আমার যখন আমি দেখি যে আমার মনে আছে, আমি গাওয়ার ট্রাই করি, এবং আমার কাছে এখন মনে হচ্ছে আমি এখন না একটু ভার্সেটাইল হয়েছি। তো আমার কাছে মনে হয়েছে মানুষের গানের টেস্ট আসলে একটু চেঞ্জ হয়। মানুষের আসলে মানে যারা গান করে তাদেরও আসলে এক ধরনের গান থেকে তারা যদি চায়, নিজেকে নিয়ে কিন্তু চাইলেই এক্সপেরিমেন্ট করা যায়, নট নেসেসারিলি যে সবসময় তোমাকে একই টাইপের গান করতে হবে। আমরা যেমন পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করি, তো আমার মনে হয় মানে গানটা তো আরো বেশি সাধনার, এবং কণ্ঠটা কিন্তু একটা সময়ের পরে তোমার কন্ট্রোলে চলে আসে, তো সেটা নিয়ে চমৎকার ভাবে এক্সপেরিমেন্ট করা সম্ভব। আমার তো মনে হয় যে আজকেই আমরা সেই এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারি। সাবা যেহেতু আমার সাথেই রয়েছে, সাবার কাছ থেকে রকিং প্যাটার্নের একটা গান শুনি। ওকে, যদি এটা বলি তাহলে হচ্ছে আমার খুব রিসেন্ট একটা গান আসবে, মন কাঁদে, তো এই গানটা আমি একটু গেয়ে শোনাতে পারি প্লিজ। আমারে মন কাঁদে শুধু তোর কারণে, সে ব্যথা আমি তো সইতে পারি না। আমারে মন
কাঁদে শুধু তোর কারণে, সে ব্যথা আমি তো আর সইতে পারি না। তুমি চলে গেছো আমাকে একা ফেলে, আমি সে স্মৃতি আজ ভুলতে পারি না। তুমি চলে গেছো আমাকে একা ফেলে, আমি সে স্মৃতি আজ ভুলতে পারি না। আমারে মন কাঁদে শুধু তোর কারণে, সে ব্যথা আমি তো আর সইতে পারি না। না তাই না? রাইট রাইট। ফেলে যাওয়ার ব্যথা, ব্যথা দেয়ার ব্যথা আসলে ভোলা যায় না। অ্যান্ড খুব চমৎকারভাবে গানের মাধ্যমে এইসব এক্সপ্রেশন দিয়ে এই কষ্টগুলোকে আসলে এক্সপ্রেস করা পসিবল, তাই না? এ পর্যন্ত তোমার মৌলিক গানের সংখ্যা কত? এই পর্যন্ত প্রায় 150 শতাধিক। বাবা! আর প্লেব্যাক করা হয়েছে? প্লেব্যাক করা হয়েছে দুটো, প্লেব্যাক করা হয়েছে দুটো, রিলিজড হয়েছে। এর মধ্যে একটা মুভি ছিল হচ্ছে প্রেমচোর, আরেকটা মুভি ছিল হচ্ছে টাকার থলে। এটা শিশুতোষ একটা সিনেমা ছিল। আর দু তিনটে আছে কিন্তু এটা এখনো রিলিজ হয়নি, আনরিলিজ এখনো। আমি জানি না আসলে কবে রিলিজ হবে। বাট মৌলিক গানের সংখ্যা তো তোমার অনেক, এবং এই সময়ের মধ্যে এতগুলো মৌলিক গান কিন্তু অনেকেরই থাকে না। তো সেই জায়গা থেকে আমি বলবো রিয়েলি ইউ আর ব্লেসড। তোমার গানের ক্ষেত্র থেকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার আইডলকে, কার গান তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে? ভেরি টাফ কোয়েশ্চেন। আমি যদি এভাবে বলতে হয় তাহলে প্রথমে বলবো আমার গানের আমি যাকে গুরু মানি সেটা হচ্ছে শ্রদ্ধা নুরাল্লাহ ম্যাম, এবং সাবিনা ইয়াসমিনের গান আমার ভালো লাগে। যেহেতু আমি বলছিলাম যে আমি ভার্সেটাইল এক্সপেরিমেন্ট করতে আমি পছন্দ করি, সেহেতু সবার, আমাদের যারা গুণী শিল্পীরা আছেন সবার ভয়েস চেকচার কিন্তু এক একজনের এক এক রকম। তো সেখান থেকে আমি না কোনটা আমার ভয়েসে মানাচ্ছে কিংবা মানে আমি একটু নেওয়ার ট্রাই করি যে আমার গান আমার কাছে এটা ভালো লাগছে কিনা। আমি তাদেরটা আসলে অনুসরণ করে আমি আমার মতন করে গাওয়ার ট্রাই করি। আর এই ক্ষেত্রে হচ্ছে যদি বলি যে আমার পাশের দেশের আমার সুনিধি চৌহান, যার কিন্তু কিছু কিছু গান আছে যে শুনলে সেটা একটু মনে হয় যে মানে সে কিন্তু আসলে ভার্সেটাইল, তো আমি তাকেও একটু ফলো করার ট্রাই করি। তো এটা বলবো যে দেশি এবং বিদেশি সব ধরনের গানই আমি, সব ধরনের শিল্পীদেরকে আসলে ট্রাই করি আমি। আমাদের নিউ জেনারেশনে যারা এখন ট্রেন্ডে আছে তাদের মধ্যে থেকে কার গান খুব ভালো লাগে? যদি বলি তাহলে আসলে অনেকেরই নাম বলতে হয়। এর মধ্যে হচ্ছে আমার অবন্তী সিথির গান খুবই ভালো লাগে। এছাড়াও হচ্ছে আমি বলবো যে আমি যদি বলি যে আসলে কি এখন ভিজুয়াল কোয়ালিটি আর হচ্ছে সিঙ্গিং কোয়ালিটি দুই ধরনের, তো এখন আমি বলতে গেলে আমি একদমই গুলিয়ে ফেলবো। সো সেক্ষেত্রে আমি বলবো যে জেফার ভালো করছে, মুজা ভালো করছে, তারা আসলে ওয়ার্ল্ড ওয়াইডলি কাজে ভালো করছে। কিন্তু আমি যদি গানের ক্ষেত্রে বলি যে সুন্দর গান, শ্রুতি মধুর গান, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে ভালো ভালো অনেকেই কাজ করছে। আসলে আমি যে অবন্তী সিথির নাম বললাম আমি, সে খুবই ভালো গান করে, আমার কাছে খুব ভালো লাগে তার গান শুনতে। গানটা হচ্ছে আসলে আমাদের মনের প্রশান্তি, কানের প্রশান্তি সবকিছু মিলিয়ে, তাই না? মানে গান তো শ্রুতি মধুর হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। আর যারা গান বোঝে এবং শিখে এসেছে, যারা গান বোঝে এবং শিখে এসেছে তাদের চয়েসটা নিশ্চয়ই জেনজির ক্ষেত্রে একটু ভিন্ন হবে। গরম সিঙ্গারা, চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই। হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকেলু ফুড প্রোডাক্টস। সাবা, গান নিয়ে অনেক কথা হলো। আমরা আসলে প্রথমে খুব ভালো শ্রোতা, আর তুমি তো গাইছই। সেই জায়গা থেকে অনেক সময় অনেকের গান শুনে যেমন খুব ভালো লাগে, অনেক সময় হয়তো ভালো লাগে না, আবার তার গান পরবর্তীটা রিলিজ হলে সেটা নিয়ে আমরা খুব মাতোয়ারা হয়ে যাচ্ছি। বাট একটা ব্যাপার আমি খুব বলতে চাই, সেটা হচ্ছে গান বেঁচে থাকে যে গানগুলো এখন হয়তো কম শোনা হচ্ছে, কিন্তু ফিউচারে দেখবে একটা সময় সেই গানগুলোই আমাদের হৃদয়ে বারবার বেঁচে ওঠে। এরকম কিন্তু অনেক উদাহরণ আছে। রাইট। আমি যদি বলি যে একটা গান
এটা পলাশ ভাইয়ের ছিল, মা তুমি আমার আগে যেও না কোমরে। এই গানটা কিন্তু অনেক আগের একটা গান, হঠাৎ করে এই গানটা আবার একটা ট্রেন্ডিং এ চলে এসেছিল এবং বেশ কয়েকটা গানই আছে এরকম। আমরা দেখা গেছে যে জেনজির মাধ্যমে আবার সেগুলো কিন্তু নতুন ভাবে করা হচ্ছে বা তারা এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করছে। যেহেতু আমরা মানে মুভির টিকিট পাচ্ছি না, তো আই থিঙ্ক এখন ওটিটি প্ল্যাটফর্ম অ্যান্ড হচ্ছে টেলিভিশন নাটক আমাদের জন্য সবচেয়ে কি বলবো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। নাটক দেখা হয়? হ্যাঁ, নাটক দেখা হয়, ওয়েব সিরিজ দেখা হয়, যেগুলো ভালো কাজ আসছে। আমার খুব পছন্দের একজন হচ্ছে ভিকি জাহেদ, তার গান এবং জাহিদ প্রীতম, তাদের কাজও দেখা হয়। তো দে আর ডুইং ওয়ান্ডারফুল। ওকে, সো রোমান্টিক ঘরানার, তারপরে হচ্ছে তোমার থ্রিলার, সবকিছুই একসাথে তোমার পছন্দ? না, আমার পছন্দের দিক থেকে আবার আমি থ্রিলার, সাসপেন্স অ্যান্ড এগুলো মুভি বেশি পছন্দ করি। ওকে, যদি কখনো এমন হয় যে অ্যাক্টিং করার জন্য তোমার অফার এসেছে, কারণ অলরেডি তো তুমি অ্যাক্টিং করছো নিজের মিউজিক ভিডিওগুলোতে, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগে, সো অ্যাক্টিং কি করবে? আমার যদি সত্যি কথা বলি, একটা গোপন কথাই বলি, সেটা হচ্ছে যে আমার অ্যাক্টিং এর প্রতি একটা উইকনেস আছে এবং হচ্ছে যদি ভালো কিছু পাই, এবং আমাদের বাংলাদেশের যে স্টেরিওটাইপ আছে যে নায়িকাকে শি হ্যাজ টু বি মোর বিউটিফুল, স্লিমার, একদম একটা ডল ডল, আসলে এই স্টেরিওটাইপটাকে আসলে ভাঙা উচিত। একটা ক্যারেক্টারকে যদি আমি ধারণ করতে পারি, সেই ক্যারেক্টার, সেই মানুষটা মোটা বা চিকন কিংবা সে হচ্ছে অনেক লম্বা কিংবা খাটো, এগুলো দেখে না, ইভেন তার স্কিন টোন দেখেও কখনো, এটা দেখে কখনো বিচার করাটা উচিত না। আমাদের কারিনা কাইসারকে তো জাস্ট কিছুদিন আগেই আমরা হারালাম। কারিনা কাইসারের কিন্তু একটা মুভি ছিল যেটা অ্যাকচুয়ালি 36-24-36, সো ওই মুভিটাতেও কিন্তু খুব সুন্দরভাবে আসলে এই গল্পটাই তুলে ধরা হয়েছিল, একদম তাই, যে অনেক মেয়েকে এই ধরনের একটু ওয়েট গেইন করা বা স্বাস্থ্যের জন্য অনেক সময় অনেক সাফার করতে হয়। হয়তো যে ছেলেটা ফোনে কথা বলে প্রেমে পড়ে গেছে, কথা না বললে তার ঘুমিয়ে আসে না, সে হয়তো তাকে দেখে খুব ইজিলি তার মন ঘুরিয়ে ফেলছে। আর আমার কাছে মনে হয় যে মানে প্রেমের ক্ষেত্রে লুকস ডাজন্ট ম্যাটার, আরেকটা জিনিস সেটা হচ্ছে বয়স, কারণ প্রেম করার জন্য কোনো এই সময়টা একদমই না। এটা যারা চিন্তা করে আসলে বানায়, তারা আসলে কখনোই আগাতে পারবে না, কারণ এখন মানুষ আসলে জীবনধারা চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে। তো একটা মানুষের যে রিম্যারি করতে পারবে না এরকমটাও এখন আর নাই। তো সে আবার প্রেমে পড়ে আবার বিয়ে করতেই পারে, সে হচ্ছে একদম বৃদ্ধ বয়সে আবার একজন সঙ্গীত নিতেই পারে। তো এটা আসলে কি যে আমরা আসলে সঠিক আছে কিনা ওটা আমাদের জীবনের প্রয়োজনে এবং বাস্তবতা যাকে যেখানে নিয়ে দাঁড় করায়, তাকে কিন্তু সেই সময় ওই ডিসিশনটা নিতে হয়। সো আমরা জাজমেন্টাল না হয়ে সবকিছু যদি খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করতে শিখি, তাহলে দেখবে তোমার নিজের জীবনটাও খুব সুন্দর, কমপ্লিকেটেড কখনোই মনে হবে না। ঈদের সময় অনেক কিছু নিয়ে আলোচনা হলো, আর সাবা খুবই ছোট, বাট ওর সাথে খুবই মজা করে আমি আড্ডা দিচ্ছিলাম, ম্যাচিউর গল্প। বাট সাবা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, মানে গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে দর্শকদের জন্য তোমার ছোট্ট করে শুভেচ্ছা বার্তা। প্রিয় দর্শক, আমি সাবরিনা সাবা, আপনাদের পছন্দের কিছু গান নিয়ে আমি সবসময় হাজির হতে চেষ্টা করি। আসলে গানের ব্যাপারটা আমরা বাংলা, ইংরেজি কিংবা ফার্সি কিংবা যদি বলি যে ইংরেজি, বিভিন্ন ধরনের গানই হয়ে থাকে। তো আমি মনে করব যে আপনারা অবশ্যই সুন্দর গান শুনবেন। গান শুনলে মন মানসিকতা অনেক চেঞ্জ হয়। আপনি যেমনটা আছেন তেমন থেকে আপনাকে আরও বেশি উৎফুল্ল দেখাবে। তো গানের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, যে কোনো দেশি বা বিদেশি গানের সাথে থাকুক না কেন, অবশ্যই গানের সাথে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সাবা। তুমি একটু প্ল্যান করো, যেহেতু ঈদের সময় কোন গানটা দিয়ে আমরা আজ শেষ করতে পারি। সেটা ট্রেন্ডি হতে পারে, তোমার গান হতে পারে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ঈদের এই 7 দিন ব্যাপী আয়োজনে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ভাইয়া হাউজিং প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর বাই নুরানি SK নূর ফুড প্রোডাক্টসের প্রতিটি এপিসোডে প্রিয় তারকাদেরকে নিয়ে হাজির হয়ে যেতে এবং ঈদের আনন্দটাকে আরও একটু বাড়িয়ে দিতে। সবাই আপনারা নিশ্চয়ই খুব এনজয় করেছেন। এই ধারাবাহিকতা থাকবে, আবারও বিশেষ আয়োজনে বিশেষ দিনে আপনাদের সাথে দেখা হয়ে যাবে এসএটিভির পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। চলো, যেহেতু ঈদের সময় আমার এবারে রিলিজ করা একটা গান অলরেডি রিলিজ হয়ে গেছে, যেটা সেই গানটাই করছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সকাল দুপুর
এই পাগল হৃদয় খোঁজে তোমায় সকাল কিংবা দুপুর, আমি চাতক চোখে তোমায় ভেবে পড়ে পাই নূপুর। আমার যায় না ভালো তোমায় ছাড়া, আশায় চেয়ে থাকি। আজ মন ভরিঙের দল ভুলে মন করছে ডাকা ডাকি। তুমি পেছন থেকে মিষ্টি হেসে আমায় একটু ধরো, তুমি হাজার ফুলের বৃষ্টি হই মন কাননে ঝরো। তুমি পেছন থেকে মিষ্টি হেসে আমায় একটু ধরো, তুমি হাজার ফুলের বৃষ্টি হই মন কাননে ঝরো।